পৌরসভা নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাঝপথ থেকে সরে যাওয়ার প্রশ্নই আসে না। দুপুরে দলের নির্বাচন সমন্বয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে নির্বাচন পরিচালনার নানা বিষয়ে আলোচনা হয়। ফখরুল বলেন, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাই সক্রিয়ভাবে মাঠে থাকবেন। পৌর নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষা মন্তব্য করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান মির্জা ফখরুল। আলোচনা করার পরেই আমরা আমাদের সিদ্ধান্ত জানাই। একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই আপনাদেরকে, এটা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন আমাদেরকে বিভিন্ন কারণে, যে আপনারা আবার মাঝপথ থেকে সরে আসবেন কিনা। কোনো সম্ভাবনা নেই, মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি এবং এই নির্বাচন আমরা পুরোপুরিভাবে একেবারে ফলাফল ঘোষণার পর্যন্ত সবাই অ্যাক্টিভলি নির্বাচনে থাকবেন বলে আজকে আমাদের সবার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। পৌর নির্বাচনের শেষ পর্যন্ত বিএনপির মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ফাঁকা মাঠে গোল দিতে চান না তারা। যে এই স্থানীয় নির্বাচনটা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, এখানে কেউ চলে যাবেন এটা আমরা চাই নাই। আমরা আমাদের জনপ্রিয়তা, আমাদের জনগণের ম্যান্ডেটেই আমরা বিজয় লাভ করতে চাই। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। পৌর নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি বলছেন মির্জা ফখরুল। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সাথেও আমরা সংযুক্ত হতে চেষ্টা করছি। জনাব হাবিবুর রহমান হাবিব, পৌরসভা নির্বাচন শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলছেন, মাঝপথ থেকে সরে যাওয়ার প্রশ্ন আসে না। নারায়ণগঞ্জ সিটি আগের দিন, ঢাকা চট্টগ্রাম সিটি নির্বাচনের দিন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কি তবে ভুল ছিল? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। পৌর নির্বাচনের ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যে কথাটি বলেছেন উনি সঠিক কথাই বলেছেন। এই কথার মধ্য দিয়ে প্রমাণ হয় না যে ঢাকা এবং চিটাগাং নির্বাচন থেকে সরে যাওয়া, সেই এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে সেই পরিবেশে সেখান থেকে সরে না গিয়ে কোনো উপায় ছিল না। এখন সামনের যে নির্বাচন, পৌরসভার যে 30 তারিখে যে নির্বাচন ডিসেম্বরে, আমরা মনে করি যে সরকার ঢাকা এবং চিটাগাং যে নির্বাচন করেছিল সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে এবং বিদেশি কূটনৈতিক মিশনের লোকজন যারা ছিল, এক কথা বলতে গেলে আন্তর্জাতিক বিশ্বের কাছেও এই নির্বাচনটা মোটেই গ্রহণযোগ্য হয়নি। যে কারণে এখন সারা পৃথিবীর যারা আমাদের এই দেশের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারাও চায় এই পৌরসভা নির্বাচনটা অন্তত সুষ্ঠুভাবে সরকার অনুষ্ঠিত করুক এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে করার মধ্য দিয়ে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনারা ঢাকার এবং চট্টগ্রামের সিটি নির্বাচনের দিন আপনারা বুঝতে পেরেছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে না মাঝামাঝি পর্যায়ে এসে, এবার যে সেরকমটি হবে না সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত জোর দিয়ে কিভাবে বলছেন? এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ঠিক আগের দিন বলছেন। আপনারা কিভাবে মনে করছেন যে এবার আর এটি হবে না? আপনারা বলছেন যে বিএনপি মাঝপথ থেকে সরে আসবে না। আমাদের প্রশ্ন ছিল, নারায়ণগঞ্জ এবং ঢাকা ও চিটাগাংয়ের ক্ষেত্রে ডিসিশনটি ভুল ছিল কিনা? হ্যাঁ, আপনি নারায়ণগঞ্জে যে বিষয়টি বললেন সেটা তো ভিন্ন প্রেক্ষাপট ছিল, ভিন্ন জিনিস ছিল। নারায়ণগঞ্জে তখন সেনাবাহিনী দেওয়ার কথা বলা হয়েছিল, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেটা না দেওয়ার কারণে ইভিএম পদ্ধতি, এই দুইটা জিনিস মিলিয়ে নারায়ণগঞ্জ থেকে আমাদের সেদিন সরে আসা হয়েছিল। এবং ঢাকা চিটাগাংয়ে যে কথাটা আপনি বললেন যে জোর দিয়ে বলা কি, আমরা তারা রাজনীতি করি, এখানে জোরাজোরি তো ব্যাপার না। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, নির্বাচনে যে দল জিতবে, যে প্রতীকে মানুষ ভোট দিয়ে মানুষকে স্বাধীনতা দেওয়া উচিত। আমরা তো নির্বাচনে গিয়েছি, নির্বাচন থেকে সরে আসবেন না সেটিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। কিন্তু আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি একটি অন্য প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশন যখন জানিয়ে দিল যে আসলে জোর করে কোনো প্রার্থীকে প্রত্যাহার করানো যাবে না, তখন আমরা দেখেছি রীতিমতো হুমকি ধামকি, ভয় ভীতি, দল থেকে বহিষ্কারের কথা প্রকাশ্যে বলে অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এটি আপনারা কেন করলেন? বিদ্রোহী প্রার্থীরা তাদের মতো করে নির্বাচন করলে পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারতেন, আগে এই হুমকি ধমক এগুলি কেন দেওয়া হলো? জনাব খালিদ মাহমুদ চৌধুরী। দলীয়ভাবে নির্বাচন কিন্তু এবার প্রথমবারের মতো হচ্ছে, আর আমি আমার ঘর কিভাবে সামলাবো এটা কিন্তু আমরাই চেক করবো, এটা নির্বাচন কমিশন কিন্তু ঠিক করবে না।
আমার দল আমি কিভাবে সামলাবো, দলের শৃঙ্খলা কিভাবে আমি বজায় রাখবো, সেটা আমার আভ্যন্তরীণ বিষয়। কাজেই এই বিষয়টা এইভাবে মানে ফলাও করা কিছু নাই। কারণ আমরা মনে করি যে দলের আদর্শ নীতি যেমন একদিকে মানে চলতে হবে, শৃঙ্খলা মানে চলতে হবে। যে শৃঙ্খলা মেনে চলবে না সে দল করার কোনো তার অধিকার নাই। কাজে আমরা আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল। আওয়ামী লীগ কিন্তু 49 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম নির্বাচন করেছে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। কাজেই জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনি যেটি বললেন সেটির সাথে আমরা কিন্তু একটি অন্য রকম চিত্র দেখেছি শরীয়তপুরের ভেদরগঞ্জ। আপনাদের মনে থাকবে যে সেইখানকার সংসদ সদস্য সেখানে গিয়ে এবং যিনি দাঁড়িয়েছিলেন সেই পৌরসভার চেয়ারম্যান পদে আপনাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে, প্রায় জোর করে, এখন তিনি তার পরিবার বলছেন যে তাকে জোর করে সেখান থেকে সেটি করা হয়েছে। পুলিশ বলছে সংসদ সদস্যদের আপনারা নিরাপত্তা দিয়েছেন। 234টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেখানে ভেদরগঞ্জ কোনো উদাহরণ হতে পারে না। ভেদরগঞ্জে একটা ভিন্ন ধর্মী একটা ঘটনা ঘটতে পারে, সেটা আমরা দেখব। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা নির্বাচন কমিশন নয়, আমরা দলীয়ভাবে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। জি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এরকম ভিন্ন ভিন্ন ঘটনা কিন্তু এরকম নানা রকম আছে। যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের 7 জন নির্বাচিত হলেন, সেটিকে কি বলবেন? ওই জায়গায় যথেষ্ট পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা নেই? বিনা প্রতিদ্বন্দ্বিতা তো আমরা 7 জন নয়, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি না থাকে তাহলে তো আমরা নির্বাচিত হতেই হবে। কাজে এখানে তো আমরা নির্বাচন এখানে তো স্থগিত বা বাতিল করার কোনো সুযোগ নাই। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে অন্য একটি বিষয় জানতে চাইবো যে কাজে এখানে তো আমরা নির্বাচন এখানে তো স্থগিত বা বাতিল করার কোনো সুযোগ নাই। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে অন্য একটি বিষয় জানতে চাইবো যে প্রার্থী বদলের ক্ষেত্রে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার আবেদনও একরকম না করে দিয়েছে নির্বাচন কমিশন, তারপরও কমিশনের প্রতি আপনারা প্রায় অনাস্থার কথা বলছেন, কেন আসলে? জনাব হাবিবুর রহমান হাবিব। না, এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। যে আপনারা দেখেছেন যে সামান্য একটা পৌরসভা নির্বাচনে প্রার্থী বদল করার জন্য যে চিঠিটা উনি দিয়েছিলেন, সেটা নিতান্তই এটা সঠিক ছিল না। এবং আপনাকে আমি এই সুযোগে একটা কথা বলতে চাই যে আজকের নির্বাচনটা আমরা আশঙ্কা করছি কেন। আমরা দেখেছেন, আপনি গত পরশুদিন, মানে যেদিন আপনার নমিনেশন পেপার উল্টো শেষ দিন, বিকাল 6:30টার সময় আপনার আমাদের চাটখিলের মেয়র প্রার্থী মোস্তফা কামালকে জোর করে তার সিগনেচার নেওয়া হলো এবং তাকে পরে আটকে রাখা হয়েছিল। পরবর্তী সময় উনি এবং ওখানকার যে আমাদের সাবেক সংসদ সদস্য মাহবুবুদ্দিন খোকন, উনি যোগাযোগ করেছিলেন। ওখানে টিএনও ডিসি থেকে শুরু করে ওসির সঙ্গে ওনার কোনো খবর ছিল না এবং কালকে নতুন করে আবেদন করা হয়েছে। এখন দেখি এখন ওনার প্রার্থীটা ফিরে পায় কিনা। এবং আপনি যে প্রশ্নটি করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে প্রথম যখন এই যে নির্বাচনের সিদ্ধান্ত দলীয় প্রতীকে আপনার এখানে আমি এসেছিলাম, আমি বলে গিয়েছিলাম যে এই নির্বাচন দেখবেন দলীয় প্রতীকে হচ্ছে, এখানে দেখবেন অনেকগুলি মেয়র কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে। আপনি দেখেছেন ইতিমধ্যে, আপনি বলছেন 7 জন এবং 236 মধ্যে 236 মধ্যে 7 সংখ্যাটিকে আপনি অনেকগুলি বলবেন কিনা হাবিবুর রহমান হাবিব? হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিএনপি এমন একটি দল সারা বাংলাদেশের সমস্ত জায়গায় তার প্রার্থীতা দেওয়ার সুযোগ রয়েছে এবং সেখানে নাই। দেখেন, আপনি আরেকটু বলি যে ফেনী থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 40-45 জন মতো প্রার্থী এবং 4 জন কাউন্সিলর প্রার্থীকেও জোর করে প্রত্যাহার করানো হয়েছে। কমিশনের যদি প্রার্থী তার আবেদনপত্রে, তার হলফনামায়, তার যোগ্যতায় ভুলও থাকে, তবুও তাকে বাতিল করা যাবে না? না, ভুল থাকলে অবশ্যই তাকে বাতিল করা হবে। আপনি বলেছিলেন, আপনি এটি বলে ভালো করেছেন জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি সব বিএনপি নেতৃবৃন্দ বলেছিলেন যে এবার অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে। 236টি পৌরসভার মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, সংখ্যাটি অনেক কি হবে কেন? এখানে তো লোকাল প্রশাসনও, এখানে লোকাল নির্বাচন, এখানে তো সব দল অংশগ্রহণ করেছে। আর যে কথাটি আওয়ামী লীগের সাংগঠনিক বললেন যে 153 জন, ওটাতে জাতীয় সংসদ নির্বাচন 40টি নিবন্ধিত দলের ভিতরে 28টি অংশগ্রহণ করে নাই, সেটার সঙ্গে তো এটা তুলনা হতেই পারে না। জনাব হাবিবুর রহমান, আমি আপনাকে ধন্যবাদ। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এটার সঙ্গে এটার তুলনা হতে পারে না। আমি পাশাপাশি এইটিও বলতে চাই যে মানিকগঞ্জে আওয়ামী লীগের যে প্রার্থী আয়োজিত সেই ভুরিবোজ, মুন্সিগঞ্জে বিএনপির প্রার্থীপক্ষে প্রচারণার সময় আওয়ামী লীগ সমর্থকদের হামলা, দুটি ঘটনা পাশাপাশি দেখেও যদি আমরা বলি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, নির্বাচন কর্মকর্তা তথা নির্বাচন কমিশন মানে ব্যবস্থা নিতে পারছে না কেন আসলে, নাকি নিচ্ছে না, নাকি এইটিকেও আপনি ছোট ঘটনা বলে মনে করেন? আসলে
না আসলে দেখেন এগুলো বিচ্ছিন্ন কিছু না ঘটনা ঘটবে, নির্বাচন কমিশন সেগুলোকে ব্যবস্থা গ্রহণ করবে। যে কথাটি নির্বাচনে দলীয় যে বিষয়টি, আপনি দেখেন হাবিবুর রহমান হাবিব অনেকগুলো কথা বলে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচনে। আসলে বিএনপির যারা প্রার্থী ঘোষণা করে তারা ভরসা পাচ্ছে না বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি। কারণ সেই কারণে আজকে মির্জা ফখরুল তাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন যে আমরা নির্বাচন গণনা পর্যন্ত আমরা প্রত্যাহার করব না। তার মানে তিনি বুঝতে পেরেছেন যে যাদেরকে তিনি প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিএনপি, তারা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আস্থা নাই বলে তিনি আজকে এই কথা বলতে বাধ্য হয়েছেন যে আমরা ভোট গণনা পর্যন্ত আমরা প্রত্যাহার করব খালিদ না। মাহমুদ চৌধুরী, আপনি একজন খুব সিজন পলিটিশিয়ান, ছাত্র নেতা, আপনি অসংখ্য বিষয়ে নেতৃত্ব দিয়েছেন, ভোট আপনি দেখেছেন। আপনি বিরোধী দলে থাকলে এই নির্বাচনের উপরে খুব বেশি আস্থা আপনি পেতেন কিনা? সর্বশেষ 2বার যে উপজেলা নির্বাচন হয়েছে, 3টি সিটি কর্পোরেশন যে নির্বাচন হয়েছে, আপনার খুব আস্থা থাকতো কিনা? আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার খুব বেশি আমি খুব বেশি আস্থা না রাখবো আপনি কিনা যে আমি কথাটি বলছেন, জি। আপনি আস্থার বিষয়টা না, আপনি হয়তো গণমাধ্যমে কর্মী হিসেবে আপনি হতাশ হয়েছেন এই কারণেই যে যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচন এবং উপজেলা নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আমরা যে রাজনৈতিক দলটাকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে মনে করি, তাদের ভুল রাজনীতির কারণে তারা যেহেতু মাঠের ময়দানের বাইরে ছিল, মধ্যরাত্রিতে প্রার্থিতা প্রত্যাহার করেছে, নির্বাচন চলাকালীন সময় প্রত্যাহার করেছে, সেই কারণে আপনার গণমাধ্যমে কর্মী হিসাবে আপনার মধ্যে হতাশা বিরাজ করেছে। এই হতাশা কিন্তু সমগ্র বাংলাদেশের মধ্যেই ছিল যে বিএনপি যেভাবে তার ভুল রাজনীতির কারণে বাংলাদেশের খালিদ মাহমুদ চৌধুরী জাল ভোট হয়েছে কিনা? কারণে সমগ্র বাংলাদেশ একটা জনাব খালিদ মাহমুদ চৌধুরী জাল ভোট হয়েছে কিনা? জাল ভোট হয়েছে কিনা? না, জাল ভোট হয়নি তো। এখানে বিএনপির জাল রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে, জাল ভোট হয় নাই। তাদের সিদ্ধান্তগুলো ছিল জাল। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাদের ভুলের রাজনীতির জন্য আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে পাই। আপনি যদি খুব সংক্ষেপে আপনাদের এই ভুলের রাজনীতির ব্যাপারে বলছেন। সংক্ষেপে আমি বলি যে আপনাকে যে কথাটা উনি বললেন যে গণমাধ্যম কর্মীরা হতাশ হয়েছেন, উনি কথাটা নিতান্তই সঠিক কথা বলেন নাই। কারণ গণমাধ্যম কর্মীরা যা দেখেছে এবং আওয়ামী লীগের নেচার এবং ভোট 5 জানুয়ারি ভোট, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে যে অনিয়ম দেখেছে, তার পরিপ্রেক্ষিতে আপনি গণমাধ্যম একজন কর্মী হিসাবে আপনি সঠিক কথাটি আপনি বলেছেন। আপনি হতাশ হন নাই, আপনি সঠিক চিত্র তুলে ধরেছেন। কিন্তু জনাব হাবিবুর রহমান হাবিব, এই কথা তো সত্যি যে আপনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের কথা বললেন, সেই নির্বাচনে যাতে কেউ না যায়, যাতে কেউ ভোট না যায়, আপনারা তার জন্য সেই নির্বাচন শুধু বর্জন করেননি, প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন। আপনার মনে থাকবে একজন স্কুল শিক্ষক যিনি নির্বাচনে ভোটের দায়িত্বে ছিলেন, তাকে পুড়িয়ে মারা হয়েছে, অনেক আগুন দেওয়া হয়েছে, অনেক মানুষ। একথাও তো সত্যি যে আমরা ভোট দিতে যেতে ভয় পেয়েছি। না, আপনাকে এই কথাকে আমি তাহলে স্মরণ করিয়ে দিই। খালিদ মাহমুদ হয়তো ভুলে গেছে বা তার সেটা অভিজ্ঞতা না থাকতে পারে। 1996 সালে যখন নির্বাচনটা হলো, বিএনপি যখন নির্বাচনটা করলো তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানে সংযোজন করার জন্য, সেই নির্বাচনে কতগুলি কেন্দ্র পোড়ানো হয়েছিল, কতগুলি ভোট কেন্দ্রে ভোট হয় নাই, সেই হিসাব কি মনে আছে? সে কথা কি মনে আছে না ভুলে গেছে? কি জানি, আমরা নির্বাচন কমিশনের হিসাবে কিন্তু দেখেছি যে অনেক ভোটই পড়েছে। যাই হোক, জনাব হাবিবুর রহমান হাবিব, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এটা বিরতি নিচ্ছি 1 মিনিটের, ফিরে আসছি আবার আপনাদের কাছে। এই স্পিকে ফিরলাম। জনাব হাবিবুর রহমান হাবিব, 15 ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে আপনি বলছিলেন যে 15 ফেব্রুয়ারি নির্বাচন আসলে অনেকগুলি ভোট কেন্দ্র ধ্বংস করা হয়েছে বা আগুন দেওয়া হয়েছে বা পোড়ানো হয়েছে, কিন্তু সেই একই ধারায় আপনারা আপনারা দুইটি বিষয়কে এক করে দেখেন? না, দুটি বিষয় আমি এক করে দেখতে চাচ্ছি না। আমার কথা হলো যে বাংলাদেশের এত সংক্ষিপ্ত সময় ইতিহাস ভুলে যায় কি করে? আওয়ামী লীগে তো 1988 সালে নির্বাচন। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি 15 ফেব্রুয়ারি নির্বাচন আর 5 জানুয়ারি নির্বাচন এক দেখেন কিনা? একই রকম দেখেন? এক না, আমি বলি যে 15 ফেব্রুয়ারি নির্বাচন তুলনাটি কেন করলেন জনাব হাবিবুর রহমান হাবিব? জনাব হাবিবুর রহমান নির্বাচনটা ছিল জনাব হাবিবুর রহমান সংবিধানে তুলনাটি কেন করলেন? সংযোজন করার লক্ষ্যে জনাব হাবিবুর রহমান নির্বাচনটা, এবং সেদিন বিএনপি বেগম খালেদা কথা রেখেছেন। হাবিব ভাই, তুলনাটি কেন করলেন? তুলনাটি কেন আনলেন এক যদি না দেখেন? না, এক না, আমি বলছি যে ওনারা বলেন যে বিএনপি শুধু নির্বাচন বয়কট করেন, ওনারা করেন না। না হাবিব ভাই, আমি একটি প্রশ্ন করতে চাই যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি মাত্র 2 মাসেরও কম সময় আসলে টিকে থাকতে পেরেছিল, কিন্তু আওয়ামী লীগ তো বহাল তবিয়তে, খালিদ মাহমুদ চৌধুরী সুন্দর পাঞ্জাবি পরে হাসছেন এবং বহাল তবিয়তে আছেন 2 বছরের কাছাকাছি সময়। আপনাকে আমি সহযোগিতা করি। জি, আপনাকে সহযোগিতা করে এইভাবে যে বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছিলেন
যে যেহেতু আমার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, আমি সংবিধান পরিবর্তন সংশোধন করতে পারবো না, আমি তত্ত্বাবধায়ক বিধান সংবিধানে আমি সংশোধন করতে পারবো না, এই জন্য আমাকে একটা নির্বাচন করতে হবে। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সেই সময় একসঙ্গে পদত্যাগ করেছিল 94 সালে 95 সালে, যে কারণে আমি আপনাকে একটু সহযোগিতা করি। বেগম খালেদা জিয়া 96 10ই মার্চ, হাইবা আমি আপনাকে একটু সহযোগিতা করি। বেগম খালেদা জিয়া 96 সালে 10ই মার্চ বলেছিলেন কোনোভাবেই নির্ধারিত সময়ের আগে আর কোনো নির্বাচন হবে না। হ্যাঁ, তা 10ই মার্চ উনি বললেন, এবং মার্চ মাসে শেষ হওয়ার আগে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন। এই তো তাহলে উনি কি করলেন? উনি কিন্তু প্রথম সংসদ অধিবেশনে, উনি কত প্রথম সংসদ অধিবেশনে উনি কিন্তু বলেছিলেন যে উনি ক্ষমতা ছাড়বেন না। হাই ভাই, উনি কিন্তু বলেছিলেন উনি ক্ষমতা ছাড়বেন না। উনি বাস্তবতা উনি পরে মনে করেছেন যে না, আমি তো বলেছিলেন যে আমি সংবিধান সংশোধন করতে হবে না। উনি প্রথম অধিবেশনে তো সংবিধান সংশোধনের জন্য বিল পাস করেছেন। দ্বিতীয় সংসদ কিন্তু নির্বাচন না দেওয়ার ব্যাপারে তিনি অ্যাডামেন্ট ছিলেন। যাই হোক, জনাব হাবিব আপনাকে ধন্যবাদ। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনি নির্বাচন পর্যবেক্ষণ করছেন, নির্বাচন দেখছেন, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের যে শঙ্কা, সেই শঙ্কা দূর করার জন্য নির্বাচন কমিশন আসলে কি করছে? আমার তো মনে হয় নির্বাচন কমিশন সরকার যে ভাবে চাচ্ছে সেভাবে নির্বাচনটি আসলে পরিচালনা করছে। মানে সময় নির্ধারণ থেকে শুরু করে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বাতিল এবং অন্যান্য প্রার্থীদের বসিয়ে দেওয়ার ক্ষেত্রে একই রকম করছে। আমি তো খুব আশা ভরসা দেখছি না জনাব খালিদ মাহমুদ চৌধুরী। নির্বাচন কমিশনের সবচেয়ে ভালো কথা, নির্বাচন স্বচ্ছতা। তাদের যে দুর্বলতা দিচ্ছে তারা তৈরি করেছে এবং এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে, যেমন আমি একজন এমপি হিসাবে আমার অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করা, কিন্তু তারপরে তারা আমাদেরকে নির্বাচনে আচরণবিধির মধ্যে রেখেছে। তো তারা চাচ্ছে যে একটি স্বচ্ছ জবাবদিহিতে নির্বাচন হোক। আমার মনে হয়, আমি জানি না, এখনো নির্বাচন অনেক সময় বাকি আছে, নির্বাচন কমিশনে সেই কর্মকাণ্ড দেখার। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, নির্বাচন কমিশন যে চাচ্ছে যে তাদের আসলে একটি মানে ফেয়ার ইমেজ হোক, এর কারণ কি এই না যে তাদের ইমেজটি ইতিমধ্যে খুব খারাপ? না, এই কারণে খারাপ নয়। কারণটা হচ্ছে, আপনি যেই কারণে খারাপ বলছেন, সেই নির্বাচনে কিন্তু বিএনপি পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে এবং 5ই জানুয়ারি নির্বাচনের কারণে তারা আপনার ইমেজের যে কথা বলছেন, 5ই জানুয়ারি নির্বাচনে তো তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল বাংলাদেশে রক্তগঙ্গা বলবে, কিন্তু নির্বাচন হবে না। প্রায় একই কথা 15 ফেব্রুয়ারি নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছিল। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। এই ডিসপ্লিকে এবার একটি বিরতি দিচ্ছি, ফিরছি একটু পরে।